নমস্কার। গল্প সন্ধানীর আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি পড়ব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প অভাবনীয়। গল্প পাঠ ভালো লাগলে আপনারা আমার চ্যানেল গল্প সন্ধানীকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প অভাবনীয়। একই রাত্রে একই লগ্নে এক বাড়িতে দুটো বিয়ে। যাদের এ সম্বন্ধে কিছুমাত্র অভিজ্ঞতা আছে তারাই ভয় পেয়ে যাবেন কথাটা শুনলে। বিশেষত শহরতলির এই ৪৫ টাকার ভাড়াটে বাসা বাড়ি। সওয়া কাঠা জমিতে একখানা বাড়ি, তাই দুভাগ করে দেওয়া ১.৫খানা করে মাত্র ঘর এক এক ভাগে। তাও বাড়িওয়ালা দুবেলা শোনাচ্ছেন এরা উঠে গেলেই নাকি তিনি ৬০-৬৫ টাকায় বাড়িটা ভাড়া দিতে পারবেন। এ বাড়িতে একটা বিয়ে দেওয়ার কথাই কল্পনা করতে ভয় করে, তার উপর জোড়া বিয়ে। নিতান্ত আমায় মুখুজ্জে মশাইরা তাদের একটা ঘর ছেড়ে দিয়েছিলেন আর রাস্তাটা ঘেরা হয়েছিল, তাই তা নইলে সত্যিই অসম্ভব হয়ে পড়তো ব্যাপারটা। সুতরাং সেই অভাবনীয় হইচই গণ্ডগোলের মধ্যে বিভ্রান্তিকর চেঁচামেচি ও ছুটোছুটির ভেতর কোথা দিয়ে যে শুভদৃষ্টিটা হয়ে গেল তা হরিহর বুঝতেও পারেনি। চারিদিকে বিশৃঙ্খলা, দুদল বরযাত্রী একই সঙ্গে খেয়ে সরে পড়বার জন্য ব্যস্ত। এটা পাওয়া যায় তো ওটা পাওয়া যায় না, সুতরাং বরকর্তাদেরও নজর দেবার সময় ছিল না। ব্যাপারটা ধরা পড়ল একেবারে বিয়ের পরের দিন সকালে। সঙ্গে সঙ্গে হরিহর গম্ভীর হয়ে উঠল। কন্যাপক্ষ সে গাম্ভীর্য দেখেও দেখলেন না। তারাই হাসি খুশিটা টেনে টেনে সে গাম্ভীর্যকে ঢেকে নেবার চেষ্টা করলেন। কিন্তু এ বাড়িতে যা ছিল নীরব, ও বাড়িতে তা সরব হয়ে উঠল। রমার লাঞ্ছনা শেষ রইল না। শাশুড়ি স্পষ্টই বলে দিলেন, ও জোচ্চরের মেয়েকে আমি বউ বলে বরণ করতে পারবো না। ওদের মেয়ে ওরা ফিরিয়ে নিয়ে যাক। শ্বশুরও চেঁচামেচি, গালমন্দ, সাপসাপান্ত করতে লাগলেন। স্ত্রীর কাছ থেকে তার লাঞ্ছনা কম হয়নি। অলপে মিনসে চোখের মাথা খেয়ে মেয়ে দেখতে গিয়েছিল, সোনার জলে চোখ ধুয়ে দিয়েছিল বুঝি তারা? কত ঘুষ খেয়েছে মিনসে, কত টাকা খেয়ে বাপ হয়ে ছেলের এমন সর্বনাশ করলে জিজ্ঞেস করত তোরা? ইত্যাদি সম্ভাষণ আগেই অদৃষ্টে জুটেছে তার। সুতরাং আত্মরক্ষার জন্য একদিকে তাকে বারবার শপথ করতে হলো যে ঈশ্বর সাক্ষী এ মেয়ে তিনি দেখেননি, ওরা ঠকিয়ে দিয়েছে। আর একদিকে কন্যাপক্ষকে ঠক, জোচ্চোর ইত্যাদি বলে গাল দিয়ে চেঁচামেচি করতে হলো যথেষ্ট। ছেলের যা অদৃষ্টে হয়েছে তা তো হয়েইছে, এখন তার বাঁচা দরকার। অবস্থা সংকটজনক হয়ে উঠেছিল। নেহাত একঘর আত্মীয় কুটুম বড় জামাই এসে শাশুড়ির কাছে হাত জোর করে দাঁড়ালো। এই কেলেঙ্কারি করবেন না মা, তাহলে আমরা আর কারোর কাছে মুখ দেখাতে পারবো না। যা হবার হবে, এখনকার মতো মুখ রক্ষা তো করুন। হরিহরের মামাও এসে ধমক দিলেন ভগ্নীকে, ও কি হচ্ছে শুকো, তোর কি মাথা খারাপ হয়ে গেল? চারিদিকে নেমন্তন্ন করা হয়ে গেছে। হরিহরের অফিসের লোকজন জানে বিয়ে হচ্ছে, ওর বাপের অফিস, পাড়া ঘর সব বলা শেষ। এখন কি আর অমন করলে চলে? কিল খেয়ে কিল চুরি করতে হবে, উপায় কি? তাই শেষ পর্যন্ত সুকুমারী উঠলেন, দাঁতে দাঁত চেপে বধূবরণ করে ঘরেও তুললেন এবং চোখের জল মুছে পরের দিনের কুটনোও কুটতে গিয়ে বসলেন। কিন্তু বারবারই বউকে শুনিয়ে দিলেন নেহাত বাইরের লোকের কাছে মুখ রক্ষা করতে হবে, তাই
তা বলে রমা যেন ভাবে না যে সে মাপ পেয়ে গেল। পরশুই তিনি বউকে বিদেয় করবেন, আর সেই যাওয়ায় তার শেষ যাওয়া, সেটা যেন মনে থাকে। রমার চোখে জল পড়ে না আর। সে কাঠ হয়ে বসে থাকে। সে তো জানেই, জেনে শুনে বুঝেই তো তার বাবা তাকে এই অপমান ও লাঞ্ছনার মধ্যে পাঠিয়েছেন। আশা তার যে একদিন তাকে ক্ষমা করবেন এরা, স্বামীর ঘরে সে স্থান পাবে। প্রতিবাদ সে করেছিল, তার যতটুকু সাধ্য বাধা দিতে চেয়েছিল। মায়ের কাছে কেঁদে পড়েছিল, কাজ নেই মা, এই জোচ্চুরি যখন ধরা পড়বে তখন আমার কি অবস্থা হবে সেটা তোমরা একবার ভেবে দেখো। কিন্তু তার কথা কেউ শোনেনি। শুনবেই বা কেন? সে যে অপরাধিনী, সে শত্রু তার বাপ মায়ের। তা নইলে এমন কেন হবে? এ কথা কে কবে শুনেছে? একই গর্ভের যমজ সন্তান। উমা সাক্ষাৎ উমার মতোই রূপ তার, আর সে গর্ভের কলঙ্ক, বংশের লজ্জা। শুধু যে তার রংটাই কালো তাই নয়, মুখশ্রীও যদি একটু থাকতো। সব দিক দিয়েই সে উমার বিপরীত। সুতরাং জোচ্চুরি করা ছাড়া এদের উপায় বা কী ছিল? মাত্র 3 ঘন্টা আগে হলেও রমাই আগে জন্মেছে। নিয়ম মতো তারই বিয়ে আগে দেওয়া উচিত। অথচ রমাকে কে দেখে শুনে পছন্দ করে বিয়ে করবে? তেমন টাকার জোরও নেই। প্রফুল্লবাবু সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি। নেহাত আজকাল 3 মাস 4 মাস করে মাইনের টাকা বোনাস পাওয়া যায়, তাই সারা বছরের দেনাগুলো ভয়াবহ হয়ে উঠতে পারে না, মোটামুটি শোধ হয়ে যায়। কিন্তু তাই বলে সেই ভরসায় যা খুশি তাই ধার করা চলে না। আর সেরকম ধার দিচ্ছেই বা কে? শুধু হাতে অনির্দিষ্টকালের জন্য মোটা টাকা ধার দেবে এমন মহানুভব আত্মীয় সুলভ নয়। অথচ দুজনেরই বিয়ের বয়স হয়েছে। উমার বিয়ের সম্বন্ধও এসে গেল প্রায় নিজে থেকেই। প্রফুল্লবাবুর ভাইরা ভাইয়ের জামাইয়ের ভাই, অর্থাৎ উমার মাস্তুতো বোনের দেওর। ওর মাসির বাড়িতে একবার দেখেই উপযাজক হয়ে বৌদিকে দিয়ে সম্বন্ধ পাঠিয়েছে। এমএ পাস ছেলে, বড় অফিসে কাজ করে, আবার সেই অফিসেই স্টেশনারি সরবরাহ করে। সেও বেশ ভালোই ব্যবসা। ব্যবসার খাতিরেই চাকরিটা রেখেছে, নইলে ছেড়ে দিলেই সুবিধা বেশি। এহেন পাত্রকে হাতছাড়া করা আর আত্মহত্যা করা একই কথা। অথচ রমার পাত্র এই ঝোঁকে ঠিক না হলে তার বিবাহ সুদূর পরাহত হয়ে যাবে। যত বিনামূল্যেই হোক, খানিকটা খরচ উমার বিয়েতে হবেই। সে দেনা শোধ করে রমার বিবাহ মতো টাকা জমাতে দীর্ঘদিন কেটে যাবে। ততদিনে রমা আরও বয়স্কা ও আরও স্ত্রীহীন হয়ে উঠবে, মনটাও ওর ভেঙে যাবে। এইসব চিন্তাতে প্রফুল্লবাবু যখন প্রায় পাগল হতে বসেছেন, তখনই হঠাৎ হরিহরের এই সম্বন্ধটা এসে গেল। ঘটক লাগিয়েছিলেন ওরা, ঘটকেই সম্বন্ধ এনেছে। যাই হোক, মেয়ে দেখাতেই হবে। মেয়ে দেখাবার দিনও একটা ঠিক করলেন। কিন্তু মনে মনে নিশ্চিত এবং নির্ভুলভাবে জানেন যে ফলটা কি হবে। এর আগেও এমন বহুবার দেখিয়েছেন রমাকে। ফল একই হয়েছে সর্বত্র। পরে খবর দেব বলে সরে পড়েছেন সবাই। কোনো মতে এই স্থানে লাগিয়ে দেওয়া যায় না বিয়েটা? তাহলে তিনি বাঁচেন, উমার বিয়েটাও চুকিয়ে দেন। যেমন করে হোক, ধার দেনা করে হোক বা সেই রকম কিছু, তারপর যা হয় হবে। আর তো কোনো দায় থাকবে না। মরিয়া হয়ে ভাবতে ভাবতেই বুদ্ধিটা এসে গেল মাথায়।
তখন পাত্রপক্ষ এসে গেছে। হঠাৎ তিনি হুকুম করলেন উমাকে দেখাতে। স্তম্ভিত হতভম্ব গৃহিণী প্রতিবাদ করবার বা কোনো যুক্তি দেবার অবকাশ পেলেন না। তাড়াহুড়ো করে উমাকেই দেখা দিতে পাঠালেন। পাত্রপক্ষ এক কথাতে পছন্দ করে গেলেন মেয়ে। তার ফলেই এই বিয়ে। হরিহরের মা সুকুমারী তার কথা রাখলেন। বৌভাতের পরের দিনই ভাগ্নেকে দিয়ে তিনি বউকে পাঠিয়ে দিলেন এবং সেই সঙ্গে একটা দীর্ঘ চিঠিও পাঠালেন বেয়াইয়ের নামে। তার অন্যার্থ হচ্ছে যে এমন ঠক জোচ্চরের গোষ্ঠীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এ বউ তিনি কোনো কালে ঘরে আনবেন না। সুযোগ সুবিধা পেলেই কিছুদিন পর ছেলের তিনি আবার বিবাহ দেবেন। এ বউকে খোরপোশ দেবার কোনো দায় আছে তাদের, তাও তিনি স্বীকার করেন না। ব্যয়ের ইচ্ছা থাকে আদালতে সে চেষ্টা করতে পারেন ইত্যাদি। তারপর এ বাড়ির যে অবস্থা হলো অবর্ণনীয়। রমার মা আছড়ে পড়লেন। আত্মীয় স্বজনরা সবাই প্রফুল্লবাবুকেই ধিক্কার দিতে লাগলেন। তিনিও লজ্জায় অপরাধ বোধে যেন এতটুকু হয়ে গেলেন, মেয়ের সামনে গিয়ে দাঁড়াতেও পারলেন না। কেবল পালিয়ে পালিয়ে বেড়াতে লাগলেন। 8 দিনের দিন জোরে এসে উমাও কান্নাকাটি করতে লাগলো। সে বেচারি যেন লজ্জার সীমা রইল না। তার বিয়ে যার পর নাই সুখের হয়েছে, কিন্তু সেটাও যেন রমার কাছে একটা মস্ত বড় অপরাধ করা হয়েছে বলে তার মনে হতে লাগলো। কেবল নির্বিকার রইল রমাই। তার চোখে জল নেই, বরং শান্তভাবে বারবার সে মাকে বোঝাতে লাগলো যে তার যে চেহারা, তাতে তার পক্ষে বিয়ে হওয়া সম্ভব তো ছিলই না। আইবুড়ো মেয়ে ঘরে রাখতে বরং নাজেহাল হতেন তারা। এই ভালোই হলো, আইবুড়ো নামটা খণ্ডে গেল। এইবার তার পড়াশোনার একটা ব্যবস্থা করে দিন তারা। নিদেন সেলাই টেলাই শিখবার, যাতে সে নিজের পেটটা নিজে চালাতে পারে। যা ঘটবার তাই ঘটেছে, এ ফল তো জানাই ছিল। তা নিয়ে এখন এমন দুঃখিত হবার বা লজ্জিত হবার কারণ কি আছে? সে নিজে জোর করে উমার সঙ্গে হাসি তামাশা করতে লাগলো এবং উমার বর শৈলেনকে ঠাট্টায় ঠাট্টায় ব্যতিব্যস্ত করে তুলল। বিকেলে মাকে সরিয়ে নানা রকমের খাবার তৈরি করলো এবং নিজে বসিয়ে খাওয়ালো ভগ্নিপতিকে। তার আদর যত্নে আর জবরদস্তিতে এবং সর্বোপরি তার আন্তরিকতায় মুগ্ধ হয়ে গেল শৈলেন। আহার সম্বন্ধে নাকি সে বরাবরই মিতাচারী। উমা এই কদিন শ্বশুরবাড়িতে বাস করে তার প্রত্যক্ষ পরিচয় পেয়ে এসেছে। এমনকি মার অনুরোধেও নাকি সে কখনো বেশি খায় না, কিন্তু রমার কাছে তাকে শেষ পর্যন্ত হার মানতে হলো। অভ্যস্ত মাপের প্রায় দ্বিগুণ আহার্য উদরস্থ করে তবে সে অব্যাহতি পেল। রাত্রে উমার কাছে সে বারবার এই আফসোসই করতে লাগলো, ইস, হরিহরবাবু শুধু বাইরেটা দেখেই বিচার করলেন। করলেন কি ভদ্রলোক, কি বিষম ঠকলেন তা কল্পনাও করতে পারবেন না কোনো দিন। সেইটাই বড় দুঃখ। ঝোঁকের মাথায় নিশ্চিন্ত হবার জন্যই কাজটা করে ফেলেছিলেন প্রফুল্লবাবু। চিন্তা যে তার ফলে আরও বেড়ে যাবে তিনি তা তখন ভাবেননি। ঘরের মধ্যে মূর্তিমতি দুশ্চিন্তা নিত্য চোখের সামনে এমনি করে ঘুরে বেড়াবে তা কল্পনা মাত্র করলেও বোধহয় এ কাজে যেতেন না। মেয়েটা যদি কান্নাকাটি করত তো এতটা অসহ্য হতো না। হেসে খেলে কাজ করে ঘুরে বেড়াচ্ছে। আগেকার মতোই স্নানের সময় কল ঘরে তার কাপড় পৌঁছে দিচ্ছে। অফিসের পান সেজে ডিবেটা জামার পকেটে রাখতেও ভুল হচ্ছে না কোনো দিন। খেতে বসলেই জামা কাপড় থেকে মায়ের জুতো জোড়াটি পর্যন্ত ঝেড়ে মুছে কালি লাগিয়ে আলনার সামনে সাজিয়ে রাখছে, সে অত্যন্ত সহজভাবে। তার এই একান্ত নিরুদ্বিগ্ন এবং নির্বিকার ভাব, সেইটাই যে আরও অসহনীয়। দিন রাত শেলের মতো তাকে বিঁধছে। গৃহিণী খোঁচার অবিরত,
ওগো, একবার যাও না, হাতে পায়ে ধরোগে, না হয় দুটো অপমান করবে, এই তো। সত্যি সত্যি তো আর মারধর করবে না। প্রফুল্লবাবুও তা বোঝেন। কথাগুলির যৌক্তিকতা তার চেয়ে কেউ বেশি বোঝে না। তবু একটা লজ্জা, নিদারুণ অপরাধবোধের একটা সহজ সংকোচ এসে তাকে বাধা দেয়। কিছুতেই সাহসে কুলায় না তার ওদের সামনে গিয়ে দাঁড়াতে। জেনে শুনে ইচ্ছে করে ঠকিয়েছেন তাদের, কী বা বলবেন তাদের কাছে গিয়ে। অবশেষে একদিন শৈলেন এসে সবিনয়ে বললে, বাবা, আমি বরং যাই একদিন, আমাকে এমন কিছু বলতে পারবেন না ওরা, হাজার হোক কুটুমের কুটুম তো। এইবার প্রফুল্লবাবু আরও লজ্জিত হয়ে পড়লেন। না না না, ছি ছি ছি, তুমি কেন যাবে বাবা? আমার পাপের প্রায়শ্চিত্ত আমিই করব। এমনিতেই তুমি যা করছো তার ঋণ শোধ হয় না। সত্যি অপূর্ব ছেলে এই শৈলেন, ওর কাছে তাদের কৃতজ্ঞতার শেষ নেই। ওর জন্যই রমার জীবন একটু অন্তত সহনীয় হয়ে উঠেছে, সেই সঙ্গে তাদেরও। আজকাল প্রায় প্রত্যহই সে অফিস ফেরত এ বাড়িতে আসে, ইচ্ছে করেই আসে, সেটা ওর ব্যবহারেই বোঝা যায়। ঠাট্টায়, তামাশায়, আবদারে, ঝগড়ায় মাতিয়ে রাখে সে আমাকে, সে যতক্ষণ থাকে। ঝগড়া এবং আবদারের সূত্র একই, চা ও জল খাবার। এক একদিন এক এক রকম আহার্য ফরমাস করবে সে, এবং খেতে খেতে অজস্র নিন্দা করবে। এই নিয়ে কৃত্রিম কলহের সৃষ্টি হয় খানিকটা, প্রায় রোজই। তারপর আমাকে শুনিয়ে শুনিয়ে শাশুড়ির কাছে তেমনি অজস্র প্রশংসা করে যখন সে বিদায় নেয়, তখন রমার মুখে যে অকৃত্রিম আনন্দের আভাটি ঝলমল করে, তার রেশ থাকে অনেকক্ষণ। এর ওপর আবার অপমানের বোঝা চাপানো, না, সে অসম্ভব। তার কৃতকর্মের ফল তিনিই ভোগ করবেন, অন্যকে কেন বিব্রত করবেন। শেষ পর্যন্ত মনকে অনেক বুঝিয়ে, অনেক শাসন করে, কতকটা চরম সাহসে ভর করেই প্রফুল্লবাবু অফিস ফেরত একদিন গিয়ে হাজির হলেন রমার শ্বশুরবাড়ি। আশঙ্কা যা করেছিলেন তার কিছুই হলো না, অথবা ঢের বেশি হলো তার চেয়ে। ঝগড়াঝাঁটি, অপমান কেউই কিছু করলেন না। প্রফুল্লবাবু ঘণ্টা তিনেক হরিহরদের বাইরের ঘরে বসে রইলেন, কেউ দেখা করলেন না ওর সঙ্গে। ছেলেমেয়েরা অনেকবার আসা যাওয়া করল সামনে দিয়ে, তাদের মারফত বহুবারই খবর পাঠালেন, কিন্তু কোনো ফলই হলো না। শেষ পর্যন্ত একজন এসে বলল যে ওই নামে বা ওই পরিচয়ে তাদের কোনো কুটুম্ব আছে তা তাদের মনে পড়ছে না, সুতরাং প্রফুল্লবাবু বৃথায় বসে অপেক্ষা করছেন, তিনি চলে যেতে পারেন অনায়াসে। এরপর হয়তো গঙ্গায় গিয়ে গা ভাসানোই উচিত ছিল, কিন্তু প্রফুল্লবাবু তা পারলেন না। বহুরাত্রি পর্যন্ত পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে একসময় বাড়ি ফিরতেই হলো তাকে। কিন্তু বাড়ি পৌঁছে সামনেই রমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আর নিজেকে সামলাতে পারলেন না, হাউ হাউ করে কেঁদে উঠলেন। রমা সমস্ত শুনে নিজের আঁচল দিয়ে বাবার চোখ মুছিয়ে দিয়ে অত্যন্ত সহজ সুরে বললে, কেন বাবা মিছিমিছি যেচে এই অপমান নিতে গেছিলে? আমার বিয়ে হয়নি, হবে না, এ কথা মেনে নিতে পারছো না? এমনি একটা রোজগারের ব্যবস্থা করে দাও, তাহলেই ঢের। ওরা নিতে চাইলেও আমি আর ওদের ঘরে যাব না, এটা তুমি জেনে রাখো। এর দিন তিনেক পরে শৈলেন একদিন প্রফুল্লবাবুর অফিসে গিয়ে হাজির হলো। কি ব্যাপার, উমার শরীর ভালো তো? কোনো অসুখ বিসুখ? উদ্বিগ্ন হয়ে ওঠেন প্রফুল্লবাবু। না না, সব ভালো আছে, এমনিতে এ পাড়াতে এসেছিলুম তাই। হরিহরবাবুর সঙ্গে দেখা করে এলাম যে। বিনা ভূমিকাতে খুবই সহজভাবে বলে ফেললে সে। সে কি? বিবর্ণ হয়ে প্রফুল্লবাবু। হ্যাঁ, ভদ্রলোক তো প্রথমে আমাকে চিনতেই চান না, কিন্তু আমিও নাছোড়বান্দা,
অফিসের মধ্যে একটা স্ক্যান্ডালের ভয় আছে তো। অনেক করে বোঝালুম ভদ্রলোককে, খানিকটা ভিজেছেনও মনে হলো। খুব ভয় করে বাপ মাকে, জাহাবাজ গোছের মা আর কি। তবু মনে হয় এবার আপনি একদিন গেলেই কাজ হবে। যাব বলছো? কেমন এক ধরনের দুর্বল ও অসহায় কণ্ঠে প্রশ্ন করেন প্রফুল্লবাবু। হ্যাঁ বলেন তো, আমিও সঙ্গে যেতে পারি। আসলে আপনার অ্যাপ্রোচটাই ভুল হয়েছিল। হাজার হোক এরা ইয়াং ম্যান, এখনও অতটা কঠিন হতে পারেননি। হরিহরবাবুকে নিমন্ত্রণ করে আসুন একদিন। আমি বলছি যাবেন, খাওয়া দাওয়া করে চলে আসবেন, তাহলে আর বাড়িতে তো টের পাবে না। আপনিও সেইভাবেই বলবেন। দুই একবার যেতে যেতে রমাদির আদর যত্নে দেখবেন আপনিই গলে থাকবে। তখন রাতটাও কাটাবে, বুঝলেন না? কৃতজ্ঞতায় প্রফুল্লবাবুর চোখে জল এসে যায়। ভগবান যাকে দেন তাকে ঢেলেই দেন একেবারে। মনে মনে উমা ও রমার ভাগ্য তুলনা করে এই কথাটাই মনে হয় তার। রমাকে এমন সব দিক দিয়ে বঞ্চিত করবার কি দরকার ছিল তার? প্রফুল্লবাবু পরের দিনই হরিহরের অফিসে গেলেন। হরিহর প্রথমটা খুব রাগ করলে। এমন করে আপনারা সবাই অফিসে এসে জ্বালাতন করলে আমি কাজকর্ম করি কি করে? চাকরি তো ছাড়তে হয় তাহলে। কিন্তু প্রফুল্লবাবুর কাতর মুখ এবং অনুনয় বিনয়ে শেষে একটু নরম হয়ে আসে। বলে, দরকার থাকলে ওই বাঁদিকের গেটের কাছে অপেক্ষা করবেন ছুটির পর। আমি সাধারণত 6টা নাগাদ নিচে নামি। প্রফুল্লবাবু অনেকটা আশ্বস্ত হয়ে ফিরে এলেন। বাড়ি ফিরে শৈলেনকে খবরটা দিয়ে রুদ্ধকণ্ঠে বহু আশীর্বাদ করলেন ভদ্রলোক। তুমি তুমি চিরজীবী হও বাবা। ভগবান যেন তোমার কোনো স্বাদ অপূর্ণ না রাখেন। তুমি লক্ষ্যপতি হও। তোমার মার গর্ভধারণ সার্থক হয়েছিল। তোমার মতো ছেলে বংশের গৌরব। রমা মুখ অন্ধকার করে বললে, এসব কেন করছেন শৈলেনদা? ওই লোকটা যদি বাড়িতে ঢোকে তো আমি এ বাড়ি থেকে বেরিয়ে যাব, এটা বলে রাখলাম। কেন? তা কেন করবে? তার অপমানের শোধ তুলতে চাও না পালিয়ে বেড়াতে চাও? সে শোধটা কি উঠবে? তাকে আবাহন করে ডেকে এনে যত্ন করে খাইয়ে? বিদ্রুপতিক্ত কণ্ঠে প্রশ্ন করে রমা। ঠিক তাই। জাদুকরি, তোমার জালে আগে আষ্টে পৃষ্ঠে জড়াও তাকে, তারপর যখন সে চোখ মুজে একেবারে পায়ের কাছে আত্মসমর্পণ করবে তখন ইচ্ছা হয় সেই পায়েই পদাঘাত করো। সেই তো আসল প্রতিশোধ। সেবায় যত্নে তাকে মুগ্ধ অভিভূত করে তোলো। তারপর সে যখন তোমাকে চাইবে তখন না হয় তাকে প্রত্যাখ্যান করো। এমনি বহু বাগজাল বিস্তার করে শৈলেন তাকে শান্ত করে। অবশেষে একদিন সত্যি হরিহর রাজি হয়ে গেল। বন্দোবস্ত হলো যে বন্ধুর বাড়ি নিমন্ত্রণ আছে, বাড়িতে এই কথা বলে বেরোবে এবং এখানে এসে খেয়ে ফিরে যাবে। এরা আহারের পর 1 মিনিটও ধরে রাখবার চেষ্টা করবেন না। সে চেষ্টা এরা করলেনও না। 8:30টায় এসে 9:30টার মধ্যেই চলে গেল হরিহর। নিদারুণ সংকোচে সে কারুর মুখের দিকে চোখ তুলে চাইল না, কথাও কইল না। কোনো মতে একবার শাশুড়িকে প্রণামটা সেরেই বাইরের দিকে চেয়েই বসে রইল। 2-একটা যা কথা কইলে শৈলেনের সঙ্গেই। উমাও এসেছিল, কিন্তু শৈলেনই উমাকে হরিহরের সামনে বেরোতে নিষেধ করলে। কি দরকার তুলনাটাকে আরও স্পষ্ট করে তুলবার? খেতে বসে শৈলেন কিন্তু একটু আধটু ঔষধ প্রয়োগ করতে ছাড়ল না। এই যে দেখছেন, সব রান্নার আমাদের। আমি তো মশাই এ রান্না খেয়ে আর কোনো হোটেল রেস্তোরাঁর খাবার মুখে তুলতে পারি না। বাবুর্চি হার মেনে যায়। দোলমাটা খেয়েছেন? আচ্ছা আচ্ছা, এই যে ভেজিটেবল চপটা একটু মুখে দিয়ে দেখুন তো, ইত্যাদি ইত্যাদি।
হরিহরের মাথাটা থালার ওপর আরও নত হয়ে পড়ল। তবে তারই মধ্যে এটা বেশ বোঝা গেল যে রান্নার স্বাদ তাকেও বেশ বিস্মিত করেছে। হরিহর এসেছিল একটা শনিবারে। তারপরের শুক্রবারে প্রফুল্লবাবু আবারও সেই বাঁ দিকের গেটের পাশে গিয়ে দাঁড়ালেন। কিন্তু এদিন আর হরিহরকে রাজি করানো গেল না। একদিন ওদের অনুরোধে যা করেছে তা করেছে, তাই বলে রোজ রোজ এসব সম্ভব নয়। শৈলেন শুনে বলল, হাল ছাড়বেন না, ও আবার আসবে। প্রথম প্রথম একটু চক্ষু লজ্জা থাকবে বই কি। পরের শনিবারও সে আসতে রাজি হলো না বটে, তবে কথা দিল তারপরের শনিবার সে আসবে, কিন্তু শর্ত পূর্ববৎ। এমনি করে আরও কয়েকদিন এলো। ক্রমশ ওদিকে সময়ের ব্যবধানটা যেমন কমে আসতে লাগলো, এদিকে তেমনি বাড়তে লাগলো। ধীরে ধীরে কথাবার্তাও শুরু হলো রমার সঙ্গে। রমা প্রথমে রাজি হয়নি, শৈলেনই রাজি করালে অনেক বলে কয়ে। অভিনয়টা কিন্তু পুরোপুরি হওয়া চাই রমাদি, জব্দ করতে হবে ওকে, বুঝলে তো। শেষে একদিন অসম্ভব সম্ভব হলো। হরিহর রাত্রে থাকতে রাজি হয়ে গেল, কতটা নিজে নিজেই। বললে, তাই তো আপনি বলছেন, কিন্তু এই শনিবার আমি শ্রীরামপুরে আমার এক ফ্রেন্ডের বাড়ি যাব বলে রেখেছিলাম। রাত্রে আর ফিরবো না, একেবারে রবিবার সকালে ফেরবার কথা। হঠাৎ রাত্রে ফিরে এসে নানা জবাবদিহিতে পড়তে হবে। ব্যাকুল হয়ে প্রফুল্লবাবুর হাতটা চেপে ধরলেন। কি দরকার বাবা ফেরবার? একটা রাত না হয় এইখানেই রইলে। গরিবের বাড়িতে কি একদিনও থাকা যায় না? আবার থাকবো ওখানে, অসুবিধা হবে না? অসুবিধা? কি বলছো বাবা? বরং তোমারই হয়তো অসুবিধা হবে। তাহলে ওই কথাই ঠিক রইল বাবা। আচ্ছা, তাই হবে, উদাসীনভাবে বলে হরিহর। সে শনিবার একটু আগেই এসে পড়ল হরিহর, প্রায় সন্ধ্যার মুখেই। কিন্তু অন্যদিন বাড়িতে পা দিলেই সকলে ব্যস্ত হয়ে অভ্যর্থনা করে। আজ তার একটু ব্যতিক্রম ঘটল। সারা বাড়িটা যেন থমথম করছে। আলোও জ্বলেনি তখনও, সবাই চুপচাপ। ব্যাপার কি বলুন তো? কোনো অসুখ বিসুখ নাকি কারোর? হরিহর যথাসম্ভব এবং বেশ একটু উদ্বিগ্নভাবে প্রশ্ন করে শাশুড়িকে। শাশুড়ি জবাব দিতে গিয়ে কেঁদে ফেললেন। শ্বশুর ললাটে করাঘাত করলেন। ভোর থেকে রমাকে পাওয়া যাচ্ছে না। সর্বত্র তারা খোঁজ করেছেন। ছোট ছেলেটা ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেল। সারাদিন হাঁড়ি চড়েনি তাদের, কিন্তু কোনো খবর কোথাও পাওয়া গেল না। শৈলেনবাবু খবর পেয়েছেন? তিনি কি বলেন? পাংশু বিবর্ণ মুখে জিজ্ঞাসা করে হরিহর। প্রফুল্লবাবুর মাথা আরও নত হয়ে আসে। হ্যাঁ, তাকেও তো সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে না বাবা। অফিসেও যায়নি সে। কাল নাকি ব্যাংক থেকে অনেক টাকা তুলে নিয়েছিল সে। অসংলগ্ন খাপছাড়াভাবে কথাগুলো বলেন প্রফুল্লবাবু। শেষ করতে পারেন না শেষ পর্যন্ত। বোমার মতো ফেটে পড়ে হরিহর। ছোট লোক, বদমাইশ, লম্পট, পরের স্ত্রীকে নিয়ে পালাতে চায়। আমি পুলিশে খবর দেব, আমি ওর সর্বনাশ করে ছাড়বো, এই বলে দিলুম। আমি এখনই থানায় যাচ্ছি। কি ভেবেছে ও? হরিহর তো আমার বাপের বেটা নয়। একটা ট্যাক্সি পাওয়া যাবে এখানে? দেখো দেখি বাবা, এখনো হয়তো উপায় আছে। আমার যেন হাত পা চলছে না। ওর হাত দুখানা আরও জড়িয়ে ধরেন প্রফুল্লবাবু। নমস্কার। গল্প পাঠ আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবে।